এখানে একটা উচ্ছে গাছ এমনি এমনি হয়েছিল। তারপর আজকে দেখছি উচ্ছে গাছটাই না দুটো উচ্ছে ধরেছে। জানি না এটা থাকবে কি না, তবে এই গাছটা থেকে তো আমি পাতা ডগা সব খেয়ে নিয়েছি। তবুও এখনও দেখছি দুটো উচ্ছে খুব সুন্দর ধরেছে। একটা তো বাইরে, আর একটা ওই যে ভিতরে দেখাবার চেষ্টা করলাম। জানি না আপনারা দেখতে পেয়েছেন কি না। আর এই টবে যে দেখছেন এই চারটে মানে কাঠির মতো খাড়া হয়ে আছে, এই চারটে কিন্তু কারি পাতা গাছ ছিল। আমি এর আগের বার যখন বাড়ি গেছিলাম তখন মজুমদার আর শ্রেয়া এদের দেখভালই করেনি, পুরো ব্যালকনির গাছ আমার মরে গেছিলো। আমি এর মাথাগুলো কেটে দিয়েছিলাম, ভাবছিলাম হবে না, কিন্তু এখন দেখছি কচি কচি পাতা বেরোচ্ছে। আর এখানে দুটো কুমড়ো গাছ লাগিয়েছিলাম, সেগুলোও দেখছি মোটামুটি এখনও বেঁচে আছে। আর তুলসী গাছটাও তো প্রায় মরে গেছিলো, তবে কচি কচি পাতা ছাড়ছে। এখন বাজে 6:20, আমি কিন্তু উঠেছি 6:45। আর কালকে শ্রেয়া উল্টো রথে রথ টেনে খুব তার কষ্ট হয়ে গেছিলো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, হোমওয়ার্ক করতে ভুলেই গেছে। তাই একদম 6টার সময় উঠে হোমওয়ার্ক করতে বসে পড়েছে। আজকে স্কুল, তো স্কুল যাবার আগে যাতে হোমওয়ার্কটা হয়ে যায় তার জন্য হোমওয়ার্ক করছে। আর আমি বাইরেটা একটু চারিধার ঘুরে দেখছি। আজকাল তো আমাদের বিল্ডিংয়ের চারিধারে শুধু এরকম, এগুলোকে কী বলে যেন, ভাড়া বাঁধা আছে। কারণ বিল্ডিংটা সুন্দর করে কালার করা হচ্ছে, তা পুট্টি করা হচ্ছে, তো ওর জন্য চারিধারে কাজ চলছে। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না চিচ্ছে। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমি খুব একটা ভালো ছিলাম না, তবে ধীরে ধীরে ভালো হওয়ার চেষ্টা করছি সব দিক থেকে। আর এটাই তো জীবন, কখনো ভালো থাকা কখনো খারাপ থাকা। তো এখন সকালে শ্রেয়ার জন্য স্কুলে যে টিফিন নিয়ে যাবে সেটা তৈরি হচ্ছে। আমি সকালে উঠে আলু বয়েল করতে বসিয়েছিলাম, আর এখন প্রিয়া উঠে টিফিনটা বানাচ্ছে। আর এই যে আমাদের মহারানীর আজকাল খুব অসুবিধা হচ্ছে, কারণ এই যে নিচটায় সব মানে বালি সিমেন্ট পড়ে আছে, কারণ ওপরের যে সানসেটটা না সেগুলো ভেঙে দিয়ে আবার নতুন করে সানসেট তৈরি হচ্ছে। তো এখানটা তো পরিষ্কার নেই, তারপরে ভাড়া বাঁধা, তো আজকাল একটুখানি অসুবিধা হচ্ছে। তবুও সময় মতো এসে খাবারটা নিয়ে চলে যাচ্ছে। আর সকাল যেহেতু, সেহেতু তো একদম ঘর দূর একদম মানে অগোছলো হয়ে পড়ে আছে। ওদিকে প্রিয়া টিফিনটা বানাচ্ছে, আমি এইবার এই কাজ শুরু করব। এ ঘরও গুছানো হয়নি। শ্রেয়া এখন স্নানে গেছে, ও স্নান সেরে আসবে, তারে আমি এগুলো গুছিয়ে নেব। আর এদিকে আজকে কিন্তু শ্রেয়ার জন্য বানানো হয়েছে চিজ আলু ব্রেড। মানে আলুটাকে বেশ মশলা দিয়ে একটুখানি কষিয়ে নেওয়া হয়েছে, ভাজা মশলা একটু চাট মশলা দিয়ে, আর তারপরে চিজ সস দিয়ে ব্রেডের ওপরে দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে। এটা পিয়াই বানালো, আর আমি অন্য কাজে ব্যস্ত হয়ে আছি, মানে অন্য দিকটা করছি। তো আজকাল শ্রেয়ার জন্য টিফিন প্যাক করার সময় কিন্তু মনেই হচ্ছে যে শ্রেয়ার টিফিন বক্সটা একটু ছোট হয়ে যাচ্ছে, কারণ টিফিনটা ঠিকমতো দেওয়া যায় না। অ্যাকচুয়ালি যে 4 পিস স্যান্ডউইচ দেওয়া হচ্ছে, এই 4 পিস স্যান্ডউইচ যে শ্রেয়া খাবে তেমন কিন্তু নয়। হয়তো ও 2 পিস খাবে, আর 2 পিস যে আছে তা বন্ধুর সাথে শেয়ার করবে। অ্যাকচুয়ালি বাচ্চারা বাড়িতে যতটা ভালো শেখে শিখুক, কিন্তু স্কুলে যেটা শেখে সেটা কিন্তু ওদের সারা জীবনের মতো থাকে। কারণ এই যে বন্ধুদের কেয়ার করা, তাদের সাথে শেয়ার করা, এগুলো যখন শিখবে তখন তারা প্র্যাকটিক্যালি শেখে, তাই তারা সারা জীবন মনে রাখে। তাই ওর জন্য একটু বেশি করেই টিফিন দেওয়া হয়, যাতে ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারে। ওর যে বন্ধুরা আছে তারাও শেয়ার করে। এখন শ্রেয়ার জন্য একটু পাতলা করে ছাতু গুলছি, কারণ ও সকালে না এটা ছাড়া অন্য কিছু খেতে চায় না। প্রিয়া যখন ছোট ছিল তখন কিন্তু প্রিয়াকে আমি পাতলা করে খিচুড়ি দিতাম, মানে এই চাল ডাল একদম প্রেশার কুকারে বসিয়ে দিতাম লবণ হলুদ দিয়ে, আর কখনো ফোড়ন দিতাম কখনো দিতাম না, ওটাই খেয়ে চলে যেত। কখনো দুধ কর্নফ্লেক্স খেয়ে চলে যেত। কিন্তু শ্রেয়ার বেলায় একটু আলাদা, ও আবার ওসব খেতেই তো চাইবে না, আর খেতে গেলে প্রচুর মানে অসুবিধা হয়ে যায়, মানে খুব লড়াই করতে হয় ওকে খাওয়াবার জন্য।
তো এই পাতলা করে একদম একটু লবণ দিয়ে ছাতু যে গুলে দিই, আবার এটা কিন্তু মোটা করে গুললেও খেতে চায় না, সেও আবার আর এক অশান্তি। তাই একটু পাতলা করে ছাতু গুলে দিই লবণ দিয়ে। আগে তো মিষ্টি দিতে হতো, এখন থেকে মিষ্টিটা দিতে হয় না, ওই এমনি খেয়ে নেয়। তো যাই হোক, ছাতু খেলে কিন্তু একটু পেটটা ভার হয়ে থাকে, তো আমি একটু নিশ্চিন্তে থাকি। তো আর স্কুলের টিফিনের সময় তো টিফিন দেওয়াই হয়, টিফিন তার সাথে একটু ফলও দেওয়া হয়, যখন যেমন ফল ঘরে থাকে। তো আজকে একটু আঙুর ছিল, টিফিনের সাথে আঙুর দেওয়া হয়েছে। বাই। এখন বাজে 7:30। শ্রেয়া স্কুল চলে গেল। একটু রিল্যাক্স ফিল হয়, আর মনে হয় যেন সকালের একটা যুদ্ধ শেষ হলো। আর সকালে তো আমি কিছুটা কাজ করে নিয়েছি, তবে আরও কিছু কাজ বাকি আছে, যেগুলো করার জন্য সত্যিই একটু এনার্জির দরকার। তো এখানে আমি একটুখানি চা খাচ্ছি, চাটা পিয়াই বানিয়ে দিল। তো একটু চা খেয়ে এনার্জি নিয়ে তারপরে কাজ শুরু করব। আর এদিকে মজুমদারও ঘুম থেকে উঠে গেছে, তো ওর তো এর পরের থেকে মেডিসিন শুরু হবে ঘন্টায় ঘন্টায়। তো চা বিস্কুট খাওয়ার পরে একটা মেডিসিন থাকে, তো এই চা বিস্কুটটা ওকে টাইমলি দেওয়া হয়, মানে 8টার আগে দেওয়া হয়, যাতে ও ওষুধটা মানে মেডিসিনটা নিতে পারে। আর এই যে লাইটটা আছে না, টেবিল ল্যাম্প, এটার বয়স আমি কত বলবো। অ্যাকচুয়ালি পিয়া যখন 6 কিংবা 7-এ পড়তো, তখন পিয়ার জন্য এটা কেনা হয়েছিল। কিন্তু লাইটটা এত ভালো যে মানে এত বছর ঠিকঠাক করে কাজ করে যাচ্ছে। এখন শ্রেয়া পড়াশুনো করে যখন ওর দরকার পড়ে, কিন্তু খুব নোংরা হয়ে গেছিলো, তাই আমি এটাকে একটুখানি স্প্রে দিয়ে পরিষ্কার করে দিলাম। খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর ভিতরের যে কালোটা আছে না, ওটা ঘষে ঘষে কালো হয়ে গেছে, ঘষা লেগে লেগে, তাই পরিষ্কার হলো না। আর এখন আমি আমার সবথেকে প্রিয় একটা জিনিসের পিছনে লেগে পড়েছি, আমার সেলাই মেশিন। এটা আমি খুব শখে সেলাই শিখেছিলাম, আর এই সেলাই শিখতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছিল। তারপর আমি একটা মেশিনও কিনেছিলাম। তবে এই যে কিছুদিন আগে বাড়ি গেলাম, বাড়ির থেকে আসার পরে নিজের শরীরটাও খুব একটা ভালো ছিল না। আর তারপরে এই মজুমদার অসুস্থ হয়ে পড়লো, তাকে নিয়ে হসপিটালে গেলাম, সেখানেও 8 দিন কাটাতে হলো। আর তারপরে আমার শরীরটাও যে আবার খুব একটা ভালো লাগছিল তেমন নয়। তো তার জন্য আমি এই দিকে আর মানে মেশিনে তো বসতেই পারিনি। আর এখানে এত ডাস্ট ওড়ে চিন্তার বাইরে। এটা যদি কোনো জিনিসে যদি আপনি 15 দিন না হাত দেন, তার 15 দিন পরে সেটা একদম ঝুলে ঝুলে ভরে যাবে, ধুলো জমে যাবে। তো আজকে ভাবলাম এটাকে একটুখানি পরিষ্কার করে নিই। অ্যাকচুয়ালি আমি ছাপাই অভিযানে লেগেছি বটে, যখন আমি বাড়ি গেছিলাম, কলকাতায় গেছিলাম, তার আগে পুরো ঘরকে একদম ডিপ ক্লিন করে তবে গেছিলাম। আর তারপরে আসার পরে ভেবেছিলাম একবার ডিপ ক্লিন করব, তো সেই সময় হয়ে ওঠেনি, একের পর এক ঝামেলায় জড়িয়ে পড়েছি। তো এখন আমি পরপর এই যে 10 দিন আমি ভিডিও দিইনি, এই 10 দিনে কিন্তু আমি একটু একটু করে ঘরের এক এক কোণ, এক এক মানে জিনিস সেগুলো গুছাচ্ছি। কখনো আলনা, কখনো আলমারি, কোনো দিন কখনো কিচেন, কখনো ওয়ার্ড্রপ, এইভাবে এক একটা জিনিস করে আমি গুছাচ্ছি। তাছাড়াও কিন্তু কালকে আমি মজুমদারকে নিয়ে হসপিটালে গেছিলাম। কালকে কোনো কাজ করতে পারিনি, কারণ মজুমদারের চেক আপ ছিল 10 দিনের পরে। তো কালকে নিয়ে গেছিলাম, মজুমদারেরও চেক আপ করিয়ে এনেছি, তার সাথে আমিও ডাক্তার দেখিয়ে এসেছি। তবে মজুমদারের সব দিকে ঠিক আছে। যে জিনিসের জন্য ওকে অ্যাডমিট হতে হয়েছিল, শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, সেগুলো সব ঠিক আছে। পটাশিয়াম, সোডিয়াম, ইউরিক অ্যাসিড সমস্ত কিছু ঠিক আছে। সুগার শুধু যেটাই প্রবলেম সেটা তো ক্রিয়েটিন আর ইউরিয়া সিরামে, তো সেটাই তো বড় প্রবলেম, আর সেটার জন্যই টেনশন। তো যাই হোক, কিছু করার নেই, ডাক্তার আবার 1 মাস পরে যেতে বলেছে। তো মেডিসিন নিয়ে চলে এসেছি, আর দেখিয়েও চলে এসেছি। কালকে উল্টো রথ ছিল, কিন্তু আমি আর উল্টো রথ মানে উপভোগ করতে পারলাম না, কারণ আমাদের টাউনশিপে খুব বড় করে রথ হয়। 7 দিন ধরে অনেক অনুষ্ঠান ফাংশন হয়েছে, কিন্তু সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যদিও আমি সবসময় যে উপস্থিত হতে পেরেছি তেমনটাও পারিনি। তো এখন মানে কালকে আসার সময় রাস্তায় অনেক রথ দেখেছি, 3-4টে রথ দেখেছি, যেগুলো টেনে নিয়ে যাওয়া হচ্ছে নিজের বাড়িতে। তো যাই হোক, এখন মেশিনটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম, নিয়ে একটুখানি তেলও দিয়ে রাখলাম। এটা আমি দুপুরে খাওয়ার পরে বসবো, কারণ অনেক দিন এখানে বসা হয়নি মেশিনটার উপরে। সত্যি কথা বলতে, সেলাইটা আমি শিখেছিলাম তখন
শ্রেয়া খুব ছোট ছিল, ও তখন নার্সারিতে ভর্তি হয়েছে। আর এক হাতে অ্যাকচুয়ালি মজুমদার এখন তো অসুস্থ, কিন্তু যখন সুস্থও ছিল তখন কুটোটা নেড়ে কোনো দিন দুটো করেনি, সব কিছু এক হাতে করতে হতো। বাচ্চার দেখভাল, সংসার, পিয়া তখন মানে বড় ছিল, তার পড়াশুনো, তার মধ্যে আবার একটা নতুন করে সেলাই শেখা, সেটা আমার কাছে প্রচুর একটা বড় কাজ ছিল। তো এই সব কিছু সামলেও আমি সেলাইটা শিখতে গেছিলাম। মজুমদার অনেক আপত্তি জানিয়েছিল, কিন্তু আপত্তিটা আমি শুনিনি, কারণ সেলাই শেখাটা আমার একটা শখ ছিল। যদিও এটা শখে আমি রাখিনি, আমি কিন্তু পেশায় পরিণত করেছিলাম। তখন আমি বাইরে সবার জন্য চুড়িদার, ব্লাউজ এগুলো বানাতাম, কিন্তু সেই মজুমদারেই আবার পছন্দ করতো না, খুব অশান্তি করতো আমি যখন ওই সব বাইরের জামা কাপড় বানাতাম বা সারা দিন সারা দুপুর ওই পিছনে টাইম দিতাম। তো মজুমদার খুব অশান্তি করতো, যার ফলে আমি সেগুলোও ছেড়ে দিয়েছিলাম। এটা যেহেতু খুব শখের ছিল আর ভালোবাসার জিনিস ছিল, তাই ছাড়ার পরেও কোনো অসুবিধা হয়নি। নিজের বাড়িতে মেয়েদের জন্য, আমার জন্য, তারপরে মজুমদারের কোনো টুকটাক জামা কাপড় খুলে গেলে সেগুলো সেলাইয়ের জন্য করতাম, আর সেটা আমার বেশ ভালোই লাগতো। কিন্তু এই 1-1.5 মাস এতে বসতে পারিনি, তার জন্য মনটা খুব খারাপ হয়ে গেছে। আর তার জন্য এখন পরিষ্কার করে রাখলাম, এরপর থেকে একটু একটু করে মেশিনটায় বসতে হবে। আমরা বেশিরভাগ মেয়েরা নিজের ভালোবাসার মানুষের জন্য, তাদের ভালো লাগার জন্য আমাদের নিজেদের অনেক ভালো লাগার জিনিস স্যাক্রিফাইস করে দিই। আমরা ভাবি হয়তো তার জন্য স্যাক্রিফাইস করলে সে খুশি হবে আর তাতেই আমরা খুশি হব। এর মূল্য কজন পুরুষ দেয় আমি ঠিক জানি না, কজন মেয়ে জীবনে এর মূল্য পেয়েছে তাও জানি না, তবুও আমরা এতেই খুশি। তো যাই হোক, ফ্যানটাও খুব নোংরা হয়ে গেছিলো, আর এই ফ্যানটা না পরিষ্কার করতে আমার খুব অসুবিধাই হয়, কারণ আমি মানে ভালোভাবে হাত পাই না, খাটের উপর উঠে পাটাকে উঁচু করে অনেক কষ্টে পরিষ্কার করতে হয়। কিছুটা কাজ সারতে সারতেই আবার কিচেনে চলে গেলাম, কারণ মজুমদারের খাওয়ার টাইম হয়েছে, 9টার আগে ওকে টিফিন দিতে হবে, ওর মেডিসিন আছে। তো তার জন্য মজুমদারের জন্য একটু রুটি আর একটু আলুর তরকারি করলাম। বয়েল আলু ছিল সকালে, তাতে একটুখানি জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হালকা করে একটু ঝোল করে দিয়েছি। আর আজকে আমি খাবো না, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। কালকে ভুবনেশ্বর যেতে হয়েছিল বললাম চেক আপের জন্য মজুমদারের, আর যেদিনই আমি যাই না, তারপরে অ্যাম্বুলেন্সে করে গেছি, পুরো রাস্তা তো বমি করেছি, আর শরীরটা খুব খারাপ লাগছে, সকালে উঠে খেতেও ইচ্ছা নেই। তো আমি আর খেলাম না, মজুমদারকে বানিয়ে দিলাম। আর কালকের রাতের ভাত আছে একটু, মানে প্রিয়া ওই ভাতটা খেয়ে নেবে। আলুর তরকারি আছে, আলু সিদ্ধ আছে, আর তাছাড়া সাথে তো আছে তোমার একটু চানাচুর নিয়ে নেবে, কাঁচা লঙ্কা, লেবু এইসব দিয়েও ভাতটা খেয়ে নেবে। তো মজুমদারকে খেতে দিয়ে ফের আবার কাজে লেগে পড়েছি। কালকে জামা কাপড়গুলো শুকোবার পরে প্রিয়া জামাগুলো উঠিয়ে রেখেছিল, আর ওগুলোকে ভাঁজ করেনি, আর আমারও ভালো লাগেনি কালকে যখন এসেছি, কালকে একটু বেলায় বেলায় চলে এসেছি, মানে তখন 6:30 বাজে ঘরে ঢুকে গেছি, কিন্তু তারপরে আর কোনো কিছু ইচ্ছা হয়নি, কারণ রাস্তায় বমি করেছিলাম, খুব ক্লান্ত লাগছিল। কালকে ভুবনেশ্বর যাওয়ার জন্য মানে উঠেছি সকাল 5টায়, আর বেরোতে মানে সব কিছু গুছিয়ে বেরোতে 6:30 বেজেছে, আর বাড়ি ঢুকেছি প্রায় 6:30, মানে প্রায় 12 ঘন্টা বাইরে থাকতে হলে তো একটু অসুবিধা হয়। তো তার জন্যই আর এগুলো ঠিক করা হয়নি। আর এটা আর ভাঁজ করলাম না, এই কুর্তিটা রাখছি, এক্ষুনি বাইরে বেরোতে হবে। আর এই যে কুর্তিটা, এটা শ্রেয়ার কুর্তি, এটা না আমি তো ভাবছিলাম এটাকে বাদই দিতে হবে, কারণ ও বাইরে গেছিলো এই কুর্তিটা পরে, আর বাচ্চারা খেলতে খেলতে ওর জামায় জাম ছুঁড়ে মেরেছিল, যার ফলে না জামের দাগ পড়ে গেছিলো। তা ভাবছিলাম উঠবে না, তো আমি বেশ ঘষে দেওয়ায় দেখছি দাগটা উঠে গেছে, এখন একদম হালকা বোঝা যাচ্ছে, খুব ভালোভাবে না দেখলে ওটার দাগটা দেখা যাচ্ছে না। তো ভালোই হয়েছে, কারণ দাগটা ছিল সামনে, আর এটা আর পরাও যেত না। একদম নতুন কুর্তি, জন্মদিনের দিন এনেছিলাম, 1-2বার হয়তো পরেছে। স্নানের আগে যা যা কাজ ছিল মোটামুটি করে নিয়েছি, ঘরের কাজও করা হয়ে গেছে, এক্সট্রা কাজও করা হয়ে গেছে। আর এখন ভাবছিলাম একটুখানি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো বাইরে, কিন্তু প্রিয়া আসলো, বললো একটুখানি মাথায় তেল দিয়ে দাও মা। আর তাড়াতাড়ির সময় প্রিয়ার মাথায় তেল দেওয়া একটু ঝামেলাও বটে, কারণ প্রিয়ার এভাবে সেভাবে তেল লাগালে হবে না, ওকে একটু ভালো করে মাসাজ করে সময় নিয়ে তেল লাগাতে হবে, আর না হলে বেশ চিল্লাচিল্লি করতে থাকবে। তো এখন আমি বসে গেছি ওর মাথায় তেল লাগাবার জন্য। আর আপনারা হয়তো ভাবছেন
ফ্রুটির বোতলে আবার কিসের তেল থাকে? অ্যাকচুয়ালি এটা নারকেল তেল। আমরা সবাই নারকেল তেলই ইউজ করি। মজুমদারের সঙ্গে একজন একসাথেই সার্ভিস করে, ওনাদের বাড়ি এইখানে, আর ওনাদের বাড়ি নিশ্চয়ই অনেক নারকেল গাছ আছে, তাই ওরা বাড়িতেই নারকেল তেল বানায়। তো ওদের কাছ থেকে এই তেলটা আনানো হয়েছে, তো ফ্রুটির বোতলেই দিয়ে দিয়েছিল, তো সেইভাবেই আছে, আমি আর বোতলটা চেঞ্জ করিনি। তো এর জন্যই ফ্রুটির বোতলে ফ্রুটি ছাড়া এখন নারকেল তেল আছে। তো এখন ফ্রেশ হয়ে নিলাম, স্নান করিনি কারণ বাইরে যাচ্ছি, রোদ্দুর আছে খুব, আর তারপরে তো ধুলো আছে রাস্তায়, সেগুলো তো এক্সট্রা পাও না। তো যাই হোক, এখন রেডি হয়ে নিয়েছি। মজুমদারের সাথে বাইরে যাব, মেডিসিনের দোকানে যেতে হবে, তাছাড়া সবজিও আনতে হবে। আর এদিকে কিচেনটা মোটামুটি কিন্তু ক্লিন করে নিয়েছি। আর এখানে আমি অড়হর ডাল ভিজিয়ে রেখে গেলাম, আস্তে আস্তে এটা নরম হয়ে যাবে। আর এখানে চাল ধুয়ে আর ঢেকে রাখলাম, এসে ভাতটাকে বসিয়ে দেবো। আমাদের রাস্তায় বেরোবার পরে মনে পড়লো আজকে সংক্রান্তি। অ্যাকচুয়ালি সংক্রান্তির দিন উড়িষ্যায় সমস্ত কিছু বন্ধ থাকে, কোনো দোকানপাট কিছুই খোলে না। তো ভাবলাম যে ঠিক আছে, বাইরে গিয়ে আর লাভ নেই। আমরা ভেবেছিলাম টাউনশিপের বাইরে যাব, সেখান থেকে সবজি বাজার টাজার করব, কিন্তু আর গেলাম না। মেডিসিনের দোকান থেকে মেডিসিন নিলাম। আর এই যে সামনে আমাদের যে কাকু যাচ্ছে, ইনি এইটা পুরো টাউনশিপের পেপার দেয়। আর সবজির দোকানে চলে আসলাম, দেখলাম টাউনশিপের দোকানগুলো খোলা আছে। সব সময় খোলা থাকে এমন কিন্তু নয়, তা আজকে দেখছি লাকিলি খোলা আছে। কদিন ধরে ওই একটু একটু করে সবজি কিনেই মানে চলছিল আর কি, কিন্তু ভাবলাম আজকে একটু সবজি নেব, কিন্তু সে হলো কোথায়, আর সবজি তো নিতেই পারলাম না। আর সবজির দোকানে আসলেই আজকাল মনটা খারাপ হয়ে যায়, কারণ শুধুই তো সেই পটল, ঝিঙে, ঢ্যাঁড়সটা যদিও ভালোবাসি, কিন্তু মজুমদারের খায় না, মজুমদারের খাওয়া নিষেধ, তাই জন্য আর তেমন আসে না, খুব কম আসে। আর তার সাথে সাথে কুমড়োটাও ভালোবাসি, কিন্তু প্রিয়া, শ্রেয়া ওরা খুব একটা ওটা পছন্দ করে না। তো যাই হোক, কী নেব বুঝতেই পারছিলাম না। মজুমদার জিজ্ঞাসা করছে কী সবজি নেবে, আর আমি বলছি কী নেব বুঝতে পারছি না। তো যাই হোক, একটুখানি এধার ওধার করে সবজি নিয়ে নিলাম। বরবটি আছে, বরবটিটা নিলেও একটা প্রবলেম হয়ে যায়, এক দুবার খাবে তারপরে আর খেতে চাইবে না। পটলও ঠিক মতো খেতে চায় না। তা নেবো তো কী সবজি নেবো সেটাই বুঝে পাচ্ছিলাম না। একটু পনির নেবো ভাবলাম, কিন্তু মজুমদার বলল যে রাত্রে পনির আসে, তো সকালে সেই পনিরটা টাটকা হবে না, তাই পনির না নিয়ে 2 প্যাকেট দুধ নিলাম। আর সামনে যে বিল্ডিংটা, এটা শ্রেয়া প্রিয়া দুজনেরই স্কুল। এটা আমাদের টাউনশিপে এটা ডিএভি স্কুল, আর এতে প্লে থেকে 12 ক্লাস অবধি আছে। তো বাজারঘাট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আজকে বাইরের ওয়েদারটা কিন্তু একদম মেঘলা মেঘলা ছিল, খুব একটা যে বাইরে বেরোলে কষ্ট হচ্ছে তেমনটা নয়, কারণ সকাল থেকে কড়া রোদ্দুর বেরিয়েছিল, কিন্তু পরে পরে দেখছি বেশ মেঘলা হয়ে গেছে। আর আমরা যে টাইমটায় গেলাম সে টাইমটা তো বেশ ওয়েদার ভালো ছিল। তো সবজি বাজার থেকে তো আনলাম এই কুমড়ো, যেটা নাকি এখন দর হচ্ছে 40 টাকা করে। এখন সবজি বাজারে একদম পুরো আগুন ছোঁয়া দর সমস্ত কিছু। 100 টাকা, 70 টাকা, 80 টাকার নিচে কোনো সবজি নেই, শুধু এই কুমড়োটাই আছে, যেটা 40 টাকা কেজি। যেটা নাকি ছোটোবেলায় আমাদের সবাই বলতো যে কুমড়ো নাকি মানুষ খায় না, গরু ছাগলে খায়, সেই জিনিসটাই আমরা এখানে 40 টাকা কিলো কিনে খাচ্ছি। তো 2 প্যাকেট দুধ নিলাম, 500 কুমড়ো নিয়েছি, আর একটা অমৃতভণ্ড নিলাম। অ্যাকচুয়ালি পেঁপে নিয়েছি, উড়িষ্যায় এটাকে অমৃতভণ্ড বলে। আর বরবটি নিয়েছি। আর সব থেকে একটা আমার খুশির ব্যাপার যে এত জীবনে আমি সর্বপ্রথম ফ্রি লঙ্কা নিয়েছি, সেটা আবার সবাই দেখি চেয়ে নেয়, কিন্তু চাইতে আমার কেমন লজ্জা করে। তবু আজকে দোকানে খুব কম লোক ছিল বলে একদম লজ্জা না করেই বলে ফেললাম যে আমার ফ্রি লঙ্কা দিতে। তো বেশ 1 মুঠো লঙ্কা দিয়ে দিয়েছে। তো সেটা নিয়ে চলে এসেছি। আর এটা আমি ভাবছি আমার একটা মানে কি বলবো, দারুণ সাকসেস আর কি।
যে আমি চাইতে পেরেছি ফ্রি লঙ্কা। তো এখানে একটু পটলও নিয়ে নিয়েছি, পটল একদম অল্প করে নিয়েছি, কারণ এক সাজের উপরে কেউ খেতে চায় না পটল বাড়িতে। আর যদি পটলের সেরকম গোটা পটলের পোস্ত কিংবা চিংড়ি মাছ দিয়ে পটল হয় তবেই খেতে চায়। তো সবজি টবজি বার করে তারপরে সেগুলোকে আবার সুন্দর করে ফ্রিজে প্যাকেটে করে রাখলাম। ফ্রিজে আমি সবজি কখনো খোলা অবস্থায় রাখি না, কারণ শুকিয়ে যায়। তো সেগুলোকে আবার সুন্দর আলাদা আলাদা প্যাকেটে করে রেখে তারপরে আমি সবজি কাটতে বসে পড়েছি, কারণ দুপুরে রান্নাবান্না শুরু করতে হবে। অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে আবার মজুমদারের ডিউটি আছে 2টো থেকে। তো 2টোর ভিতরে মানে 1টার ভিতরে রান্না কমপ্লিট করে তাকে খেতে দিতে হবে। তো তার জন্য একদম রেস্ট নিইনি, সাথে সাথেই সবজি কাটতে বসে পড়ে গেছি। যাওয়ার আগে তো দেখালাম ভাতের চালটা ধুয়ে রেডি করে রেখে গেছিলাম। তো এসেই সেটাকে আগে মানে বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি ওটা ইন্ডাকশানে বসিয়েছি, তো ওটা ওদিকে হচ্ছে। আর এখানে আমি প্রথমে করলা আর বেগুন ভাজবো। তো আগে করলাটা ভাজবো, তার জন্য একটু লবণ হলুদ দিয়ে করলাটা আগে ভেজে নেবো, একদম লো আছে। আর তার সাথে সাথে সাইডে এখনও আমার সবজি কাটা শেষ হয়নি, ভাবলাম এটাকে লো আছে বসিয়ে আমি সবজিটা কেটে নিই। আর এদিকে অরড় ডালটা কিন্তু একদম নরম হয়ে গেছে। অরড় ডাল ভিজতে একদম টাইম লাগে না, অরড় ডাল ভিজতেও টাইম লাগে না, আবার বয়েল হতেও টাইম লাগে না। তো এটাকে আমি এখন একটু পেস্ট বানিয়ে নেব। আর অরড় ডালের বড়া কিন্তু খারাপ লাগে না। সবসময় যে ছোলার ডাল কিংবা মটর ডালের বড়া খেতে হবে সেটা কিন্তু নয়। একবার যারা এখনও অরড় ডালের বড়া করে দেখেননি বা খেয়ে দেখেননি তারা একবার অবশ্যই চেষ্টা করে মানে বানিয়ে দেখবেন যে অরড় ডালের বড়া কত ভালো হয়। তো ডালের সাথে সাথে আমি একদম লঙ্কা দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা, আর তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর মিষ্টি তো একটু দেবই, তো গুড় দিচ্ছি। আর গুড় যখনই আমি দিতে যাই তখনই এই ঝামেলাটা হয়, একদম চামচ থেকে ছাড়তেই চায় না। তো পরিমাণ মতো এখানে আমি একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি। আর তার সাথে সাথে দিচ্ছি কিন্তু একটুখানি গোটা জিরে, মানে জিরেটা এর সাথে পেস্ট হয়ে যাবে। এখানে গোটা জিরে বা গুঁড়ো জিরে যাই হোক না কেন দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। তো ওটাকে পেস্ট করে নিয়েছি। আর এদিকে করলাটা আলাদা করে ভেজেছি, আর বেগুনটাকেও আলাদা করে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। তারপর 2টো একদম ভাজা হয়ে গেলে 2টো একসাথে মিশিয়ে নিয়েছি। আর তারপরে এই 5 মিশালি চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। এখানে আমি ঝিঙে, কুমড়ো, আলু, বরবটি এগুলো কেটে নিয়েছি। আর তার সাথে সাথে একটু সয়াবিনও ভিজিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি সবজির সাথে সয়াবিনটা একটু ছোট ছোট টুকরো করে বেশ ভাজা ভাজা হয়ে গেছে। জলটা যখন একদম পুরো ড্রাই হয়ে গেছে তখন এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ, হলুদ, একটু মিষ্টি আর জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে পরিমাণ মতো জল দিয়ে একদম ঢেকে দিয়েছিলাম। আর এটা দেখুন একদম প্রায় হয়ে এসেছে। শুধু নামাবার সময় একটুখানি ভাজা মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে একদম রেডি। এটাই আমি একদম ঝোল ঝোল করবো না, একটু ড্রাই ড্রাই করব, কারণ ঝোলের তরকারি তো আছে, তো একটুখানি মানে ঝোল কম রাখবো। তো এই অরড় ডালটা পেস্ট বানাবার সময় তো সমস্ত মশলা দিয়ে দিয়েছিলাম, এখন শুধু একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে হলুদ দিয়ে মিশিয়ে নেব। নিয়ে এটাকে এখন বড়া ভেজে নেব, তারপরে এই বড়া দিয়ে সবজি বানাবো। বড়াগুলো ভাজা হয়ে গেছে আর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আর বড়ার সাইজটা কিন্তু আমি ছোট ছোট রেখেছি, কারণ এটা যখন ঝোলে পড়বে তখন একদম ফুলে বড় বড় আকার হয়ে যায়। ওই জন্য ছোটো ছোটো করে বানালে ঝোলে দিলে কিন্তু ঠিক সাইজটা চলে আসে। তো এদিকে আবার বড়াটা ভাজা হয়ে গেছে, এদিকে গ্যাসও চলে এসেছে। গ্যাস আমি 2-3 দিন আগেই লাগিয়েছি, তবে বুকিং করে রেখেছিলাম যার জন্য চলে এসছে। এখন তো গ্যাস আসতে টাইম লাগে না, তবুও আমি সময় থাকতে বুকিং করে রাখি, কারণ কখন যে ভুলে যাব সেটাও বোঝা যাবে না, মানে বুঝতেও পারবো না আর কি। তো এদিকে দেখুন আলুগুলো বড় বড় করে কেটেছিলাম, কেটে সেগুলো একটুখানি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। আর তারপরে আদা, জিরে, একটু গোলমরিচ আর টমেটো পেস্ট করে এটাকে কষিয়ে নিয়েছি। নিয়ে এবার বড়াগুলো দিয়ে দেবো। আর এদিকে আজকে তো রান্না হয়েছে বেগুন আর করলা ভাজা,
আর তার সাথে সাথে হচ্ছে এই চচ্চড়িটা বানিয়েছি সয়াবিন দিয়ে, পাঁচমিশালি চচ্চড়ি। আর এদিকে বড়ার ঝোলটা হচ্ছে। এখন আমি মজুমদারকে খেতে দিয়ে দিয়েছি, কারণ 1টা বাজতে যাচ্ছে, মজুমদারের ডিউটি আছে। তো একটু খাওয়ার পরে রেস্ট না নিলে ওর কষ্ট হয়ে পড়ে। তো খেতে খেতে ওই তরকারিটাও আমার হয়ে যাবে। তো এখানে আমি তরকারিটা দেখিয়ে দিলাম। এটা আমি অনেকক্ষণ নাবিয়েছি, মজুমদারকেও দিয়ে দিয়েছি। আর এদিকে কিছু জাম আর একটা বেদানা ছাড়ানো হয়েছে। আমি জামটাকে একটু লবণ লঙ্কা দিয়ে মেখে রাখবো, খাওয়ার পরে কিংবা বিকেলবেলা উঠে খাওয়া হবে। তো মজুমদার তো আগেই খেয়ে নিয়েছিল, আর এখন প্রিয়া আর আমি খেতে বসবো। শ্রেয়া তো এখনও স্কুল থেকে আসেনি। শ্রেয়ার স্কুলে ছুটি হয় 2টোর সময়, আস্তে আস্তে ওই 2টো 5-10 বেজে যায়, 10-এর মধ্যেই চলে আসে। কিন্তু ও আসলে না কখনো নিজে হাতে খেয়ে নেয়, আবার কখনো এমন বায়না ধরে যে ওকে খাইয়েই দিতে হবে। তো তার জন্য আমি আগের থেকে খেয়ে নিই, যাতে ও আসলে ও যদি ওকে খাওয়াতে হয় তাহলে যেন আমি ভালোভাবে বসে একটু খাইয়ে দিতে পারি। আর আজকে সারা দিন প্রচুর খাটাখাটনি গেছে, আর কিছুদিন ধরে এরকমই হচ্ছে, কারণ এক্সট্রা কাজ করতে হচ্ছে। তো এখন আমি খেতে বসবো, প্রিয়াও খেতে বসেছে। তার সাথে সাথে একটুখানি টিভিও দেখবো, কারণ সারাদিন এত খাটাখাটনির পরে একটু রিল্যাক্সভাবে খেতে খুব ইচ্ছা হয়। জানি খাওয়ার সময় টিভি দেখা উচিত না, আর শ্রেয়া থাকলে তো দেখাই হতো না, কিন্তু যেহেতু এখন আমরা দুজন বসেছি তো একটু টিভি দেখে দেখে খাবো শান্তিতে। তো ভিডিওটা আমি আর বড় করব না, তবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ভিডিও দেখতে দেখতে একদম লাস্ট অবধি আমার সাথে চলে এসেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটায় অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। তাহলে ভিডিওটা আজকে এইখানেই রাখছি, আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।